হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে একটা ছুটির দিন, সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। সকাল এখন বাজে প্রায় 9:30 মতো। কাঞ্চন মিহিকে খাবার খাওয়াচ্ছে, আর এখন আমি এসেছি ব্রেকফাস্ট করতে। তারপর রান্না বান্না চাপাবো। ব্রেকফাস্ট করতে আমি ব্রেকফাস্ট আজকে বানাবো। সচরাচর আমরা বাড়িতে সেরকম খুব একটা ব্রেকফাস্ট বানাই না, তবে আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা হচ্ছে। তাই ভাবলাম একটু ফ্যান্সি কিছু ব্রেকফাস্ট বানাই। তো চলুন, বাড়িতে রয়েছে হোল ব্রেড, তো সেটা কেটে আজকে আমি বানাবো স্যান্ডউইচ। 2-3 দিন মতো আগে কাঞ্চন এই বাগেটটা এনেছিল, ফ্রিজে এতদিন পড়েই ছিল। আর আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কাঞ্চনও বাড়িতেই রয়েছে, দুজনে আছি, সেই জন্য ভাবলাম কিছু একটা করা যাক এটাকে দিয়ে। বুঝতেই পারছেন, এটা যেহেতু বাগেট তাই অনেকটাই বড়, তাই পরিমাণে এতটা আমাদের এখন আর দরকার নেই। আমি যেটা করব, এই এত বড় রুটির থেকে অর্ধেকটা পরিমাণ কেটে নেব। অর্ধেকটা আমাদের দুজনের মোটামুটি একটা বিগ স্যান্ডউইচ হয়ে যাবে। এই যে মাঝখান দিয়ে কেটে নিলাম, এটা মোটামুটি দুভাগ সমান সমানই আছে। তো যাই হোক, আমি একটা ভাগ নিয়ে একটা ছোট ছুরির সাহায্যে একদম মাঝ বরাবর কেটে নেব। এটাকে না আমি ওই যে আমাদের ওভেনে, গ্যাসের ওভেনের নিচে যে জাপানিজ গ্রিলটা রয়েছে, ওখানে আমি একটু সেঁকে নেব। তাহলে কি হবে, রুটিটা যেহেতু একটু নরম নরম আছে, মানে ফ্রিজে থাকলে তো নরমই হয়, তো এই কারণে আমি এগুলোকে একটু শক্ত করার জন্য ওদিকে গ্রিল করতে বসিয়েছি। আর এইদিকে আমি যা যা ভেতরে ইউজ করব, আমি স্যান্ডউইচ করব যা যা দিয়ে, সেগুলো একে একে প্রিপেয়ার করে নেব। আগের দিন ওই যে অফারে আমি দুটো অ্যাভোকাডো এনেছিলাম, তো তার মধ্যে একটা তো ইউজ করা হয়ে গিয়েছে, আর বাকি একটা রয়েছে। তো একটার অর্ধেকটাই আমি এখন ব্যবহার করব। বীজওয়ালা দিকটা র্যাপ দিয়ে মুড়ে ফ্রিজে স্টোর করলাম, আর অর্ধেকটা পরিমাণ নিলাম, খোসাটা ছাড়িয়ে এখন একটা ছুরির সাহায্যে কি করব, একটু লম্বা লম্বা করেই কাটবো। অনেক আগে, সেই যে 2019 সালে আমি যখন প্রথমবার এই দেশ থেকে বাড়ি যাই, তখন জানেন তো অনেক রকমের ফল নিয়ে গিয়েছিলাম আমাদের দুই বাড়ির বাবা মায়েদের জন্য। সবাই টেস্ট করেছিল ঠিকই, তবে মেইন উদ্দেশ্য ছিল বাবা মায়েদের নতুন নতুন বিদেশি ফল ট্রাই করানোর। তো সব ফল তো মোটামুটি ভালো লাগলেও সব থেকে খারাপ যে দুখানা ফল লেগেছিল, তার মধ্যে হচ্ছে এক নম্বর অ্যাভোকাডো, আর দ্বিতীয়টা হলো ওই যে কাঁঠালের মতো দেখতে কাটা কাটা যে ফলটা, ডুরিয়ান নামের, থাইল্যান্ড ভিয়েতনাম ওইদিকে খুব পাওয়া যায়। তো ওই ফলও আমি একটা নিয়ে গিয়েছিলাম। এখন যদিও দেখি আমাদের দেশে রাস্তার পাশে সাধারণ ফলের ঠেলাগাড়িগুলোতেও আজকাল অ্যাভোকাডো বিক্রি হয়। ওই তখন যদি পাওয়া যেত, আমি তাহলে আর এখান থেকে ব্যাগ বয়ে নিয়ে যেতাম না। যাই হোক, ওদিকে বাগেটগুলো সেঁকে নিয়েছি, সাথে অ্যাভোকাডো আর লেটুসও গুছিয়ে রাখলাম। আর এই ফাঁকে একটা ফ্রাইং প্যানে এক টুকরো বাটার দিলাম, তার মধ্যে একটা ডিম ভাজবো। এখন ডিমটা একদম সফট অমলেট করব, তবে প্রথমে একটা ডিম দিলেও দেখলাম যে না, একটু কম কম হয়ে যাচ্ছে, তো আমি পরে আরেকটা ডিম অ্যাড করলাম। ডিমগুলোকে না আমি খুব বেশি একটা ফেটাবো না, যেটা করব একটু ভাঙা 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 থাকবে ওই কুসুমটা, তাহলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। এর মধ্যে এখন মনে শান্তি নিয়ে আমি চিজ দেব। প্রতিদিন তো আর এত চিজ খাওয়া হয় না, তাই 1-2 দিন খেলে কিচ্ছু হবে না। আজকে একদম ভরপুর মাত্রায় চিজ দিয়েছি। যেহেতু স্যান্ডউইচ বানাচ্ছি, তাই এগুলোকে বেশি ভাজবো না, একটু নরম নরম থাকলে সেটা মুখের মধ্যে গেলে যখন মেল্ট হবে, সেই ব্যাপারটা খুব ভালো হবে। তো যাই হোক, আমি এই ডিমগুলোকে নাবিয়ে নিয়েছি, আর এদিকে একটুখানি টমেটো কেচাপ দিচ্ছি, একদম অল্পই দেব, বেশি কেচাপ দিয়ে দিলে আলাদা আলাদা যে স্টাফিংগুলো আমি দেবো, সেগুলোর স্বাদটা ঠিকঠাক মতো আসবে না। কেচাপগুলো একটু স্প্রেড করে নিলাম। এই স্যান্ডউইচটা বানাতে আমার যে কি স্যাটিসফাইং লাগছিল কি বলবো। আসলে নতুন জিনিস বানাতে সবারই তো ভালো লাগে, তাই না? যাই হোক, কেচাপগুলো স্প্রেড করে দেওয়ার পর এর উপরে ধুয়ে রাখা হচ্ছে লেটুসগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, যেই কারণে এটা অনেক ক্রাঞ্চি হয়েছে। তো তার উপরে দিয়ে দিলাম কেটে রাখা অ্যাভোকাডোগুলো। একটা দুটো আমি মুখেও খেয়ে নিয়েছি। আসলে অ্যাভোকাডোর তো নিজস্ব কোনো স্বাদ থাকে না, এটার সঙ্গে কিছু অ্যাড করে খেলে সেটা খেতে বেশ লাগে। আর এর তো অনেক পুষ্টিগুণ, প্রচুর গুড ফ্যাট রয়েছে, তাই তাই স্বাদে একটু মন্দ হলেও খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। যাই হোক, দেখুন, অমলেটটাও আমি ব্রেডের উপরে দিয়ে দিলাম। এত সুন্দর চিজগুলো মেল্ট হয়েছে, আমি এখন ভাবছি আমি কোন দিক দিয়ে আটকাবো আর কোন দিক দিয়ে এটাকে র্যাপ করব। যেদিকেই চাপ দিচ্ছি একেবারে মেল্ট হয়ে গলে গলে পড়ছে, দেখুন কি বীভৎস লাগছে। যাই হোক, এগুলোকে আমি এখন একটা ক্লিয়ার র্যাপ দিয়ে আটকে দেবো। র্যাপ দিয়ে আটকালে যেটা হবে, সেটা হলো আমার কাটতে বেশ সুবিধা হবে, আর দুভাগ দুভাগ করে কাটলে ভেতরের যে জিনিসপত্র, সেগুলো মোটামুটি ভালোই সেটও হয়ে যাবে।
এখন চলুন মাছ বরাবর ২ ভাগ করে কেটে দেখি ব্যাপারটা ভিতরে ঠিক কেমন দেখতে লাগছে। বাড়িতে আজকে প্রথমবার বানালাম ঠিকই, তবে দেখে মনে হচ্ছে না মোটামুটি আমি সফল হয়েছি। আর এই ব্যাপারটা এত ফ্লাফি হয়েছে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এখন এটাকে প্লেটে উঠিয়ে নিয়ে চলুন কাঞ্চনের কাছে নিয়ে যাই। ওদিকে মিহিকে ওর খাওয়ানো হয়ে গিয়েছে, এখন আমরা ব্রেকফাস্ট করে নেই। আগের দিন ওই যে হেভি স্নোফল হলো আমাদের এখানে, তারপর ২ দিন তো এত ঠান্ডা পড়েছিল, বরফগুলো রাস্তায় পুরোপুরি জমেছিল, প্রচন্ড স্লিপ কাটছিল, হাঁটতেও বেশ সমস্যা হচ্ছিল। আর কি হচ্ছিল না, বরফ পড়লে অত ঠান্ডা লাগে না, তবে ওগুলো সব জমে যাওয়ার পর ওটার থেকে যে ঠান্ডা ভাবটা ওঠে, সেটার জন্য ওয়েদার আরো বেশি ঠান্ডা মনে হয়। যাই হোক, আবহাওয়া তো আজকে খুবই ভালো, খুব একটা ঠান্ডা নেই বাইরে, আর সুন্দর রোদ্দুর উঠেছে, হাওয়াও নেই অন্য দিনের তুলনায়। রান্নাঘরে এলাম, আজকে আর তেমন কোনো তামঝাম মার্কা রান্না বান্না করবো না। আজকে একদম সিম্পল একটা তরকারি ভাত করব, সাথে হয়তো কিছু একটু ভেজে নিতে পারি। তো ওদিকে গরম জল চাপিয়েছি, একটু কচুর লতি ছিল ফ্রিজে, অনেক দিনের রান্না, তা না হলেও কমপক্ষে 2 মাস পুরনো এই প্যাকেটটা। তো যাই হোক, গোটা প্যাকেটটাই আমি কি করলাম, একটুখানি জল গরম করে ওই ফ্রোজেন কচুর লতিগুলোকে প্রথমে সিদ্ধ হতে বসালাম। এর আগে আমি যতবার এই ফ্রোজেন কচুর লতি রান্না করেছি এই এতগুলো বছরে, কখনো এমন হয়নি যে আমি লতিগুলো সিদ্ধ করেছি, কিন্তু আজকে ইচ্ছে করে সিদ্ধ করলাম। তার কারণ এত দিনের পুরনো লতি সেই কবে আনা হয়েছে, তার উপর সব থেকে বড় কথা শুকিয়ে শুকিয়ে গেছে, যেহেতু ফ্রিজের টেম্পারেচার, নর্মাল ফ্রিজের টেম্পারেচার আর দোকানের ফ্রিজের টেম্পারেচার সম্পূর্ণ আলাদা। তো ওই কারণে একটু গরমিল বুঝে আমি সিদ্ধ হতে বসালাম। সিদ্ধ হয়ে গেলে তারপর ওটাকে ডিরেক্টলি রান্নায় ব্যবহার করব। এদিকে ফুলকপির গোটাটাই আমি ব্যবহার করব, চেষ্টা করছি একটু বড় বড় টুকরো রাখতে, তার কারণ এখানকার সবজি তো অনেক তাড়াতাড়ি গলে যায়, আর এই ফুলকপি একটু বেশি কষিয়ে রসিয়ে না করলে সেটা খেতেও ভালো লাগে না, বরং গলে গেলে দেখতেও নয় খেতেও নয়, কোনোভাবেই ভালো লাগে না। তাই একটু বড় বড় গোটা গোটা রাখছি, যাতে ভালো মতো কষিয়ে আমি রান্না করতে পারি। অনেক দিন বাড়িতে ডিম রান্না হয় না, তাই ভাবলাম আজকে একটু গরম গরম ডিমের ঝোল বানাই। প্রথম ভেবেছিলাম যে না, শুধুমাত্র আলু দিয়ে পাতলা ঝোলই করব, তারপর আবার ভাবলাম যে না, আজকে ফুলকপি দিয়েই বরং করা যাক। আর এত ফ্রেশ ধনিয়া পাতা রয়েছে না ফ্রিজে, তো সেটা শুকনো হওয়ার আগে একটু ফ্রেশ ফ্রেশ কিছু খাবার রান্না করি। ডিম আমাদের বরাবর ভীষণ প্রিয় একটা খাবার। তো অনেক দিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম এমন, যে আমরা কি শুধু ডিমই খাই না। আসলে সেবার হয়তো পরপর কয়েকটা ভ্লগে আপনারা ডিম রান্না করতে দেখেছিলেন, তো এমন প্রশ্ন আমি পেয়েছিলাম। যাই হোক, এবার আসি ডিম কেন এত ঘন ঘন খাওয়া হয়। প্রথমত, মাছ মাংসের থেকেও ডিম ভীষণ তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই রান্না করা যায়। আর দ্বিতীয়ত দেখবেন, ডিম হাতের নাগালে কিচ্ছু না থাকলে তখনও রান্না করা যায়। ইভেন যারা আমরা দূরে কোথাও ঘুরতে যাই, ধরুন কোথাও আমরা ঘুরতে গিয়েছি, অনেক দিন বাড়ির ভাত না খাওয়া, তো দেখতাম তখন মারা যেটা করতো, আমার মায় বেসিক্যালি যেটা করতো, বাড়িতে ফিরে চট করে ডিম আলু দিয়ে একটা পাতলা ঝোল বানাতো, আর গরম গরম ভাত, আর কিচ্ছু থাকতো না, ব্যাস এইটুকুই। যা 2-3 দিন বাড়ির ভাত থেকে দূরে থাকার পর যখন ওই খাবারটা পেতাম, লিটারেলি অমৃত লাগতো। যাকে ওদিকে কচুলতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, জল ঝরানোর জন্য নাবিয়ে রাখলাম। আর এইদিকে ফুলকপি আর ডিম দুটোই ভেজে নিয়েছি, টমেটোর সাথে একটা প্লেটে সুন্দর মতো গুছিয়ে রাখলাম। এইবার আলুগুলোকে আমি কষানোর সময় ভেজে নেব, তার জন্য ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি, ফোড়ন দিয়েছি গোটা জিরে। এইবার নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে ডুমো ডুমো করে কাটা আলুগুলো দেখছেন, এগুলো ভালো মতো ভেজে নেব। এই ধারে মশলা কষানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টের মধ্যে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু জিরে গুঁড়ো, সাথে কিছুটা হলুদ গুঁড়ো। এবার একটা বাটিতে একটু জল দিয়ে সমস্ত মশলা ঠিক ওই বাটা মশলার মতো করে গুলিয়ে নিচ্ছি। এতে করে কি হয়, মশলার টেক্সচারটা যেমন সুন্দর হয়, তেমনি একটা তেল তেল ভাব উঠে আসে, যেন ফিল হয় ওটা একটা বাটা মশলা। ভালো করে গুলিয়ে নিয়ে চলুন এটাকে এক সাইডে রাখি, ওদিকে দেখবো আলুর কি অবস্থা। আলু যদি ভাজা হয়ে যায় তাহলে একসঙ্গে অ্যাড করে দেব।
যদি আমাদের বাড়ির কথাই বলি, জানেন আমাদের বাড়িতে ডিম দিয়ে নানান রকম সবজি রান্না হয়। এই যেমন কুচুরমুখী, ফুলকপি, পটল, এছাড়াও আলু তো রয়েছে। এছাড়াও আমার মা একটা স্পেশাল বেগুনের তরকারি করে, ছোট ছোট বেগুন দিয়ে। এইবার বাড়ি যখন যাব ওই রান্নাটা মাকে একদিন করে আপনাদেরকে দেখাতে বলবো। এত ভালো হয় যখন বাড়িতে কোনো কিচ্ছু থাকবে না, একটু জিরে, একটু বেগুন, একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা হলেই এটা বানানো যায়। না লাগে আদা রসুন, না লাগে পেঁয়াজ, না লাগে আলাদা কোনো গুঁড়ো মশলা। তারপরেও খেতে যে ওটা কী অমৃত হয়। তো এখানে যেহেতু ওরকম বেগুন পাওয়া যায় না, আর তার উপর মায়ের হাতের সেই স্বাদ সেটাও পাওয়া যায় না। তো ওই জন্য আমি চেষ্টাও করি না অমন করে বানানোর। তবে বাড়িতে গেলে প্রত্যেকবার মা আমাকে 2-3 দিন ওরম করে রান্না করে খাওয়ায়। যাই হোক, এদিকে আমি আলু, ফুলকপি সবকিছু ভালো মতো কষিয়ে নেবার পর ডিমগুলো দিয়ে দিলাম, ঝোলটাও দিয়ে দিয়েছি। ঝোলটা প্রায় হয়ে এসেছে। একদম ফ্রেশ কিছু ধনিয়া পাতা আমি কুচি কুচি করে নিচ্ছি। তো যাই হোক, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, সাথে ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এইবার এটাকে আর বেশিক্ষণ রান্না করব না, কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে বেশ ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা একটু বেশিই রাখছি। তার কারণ ডিমের ঝোলে তো ঝোলটাই আসল, তাই না? কথাই তো আছে ডিমের ঝোল। ওই কারণে আমি একটু ঝোলটা বেশি বেশি করে রাখলাম। আর এমনিতেও পরের দিকে অনেকবার তো আমি জাল দেব, তো তখন অনেকটাই শুকিয়ে যাবে। বেশ, চলুন রান্না বান্না হয়ে গেল। ওইদিকে এটাকে ঢাকা দিয়ে রাখি, ওদিকে আমি কচুরলতিটা আবার চাপাবো। যাই হোক, রান্না করতে করতে পরিষ্কার করা এ তো আমার বরাবরের অভ্যাস। তো এদিকে আমার ডিমের ঝোলটা যেহেতু হয়ে গেল, ওদিকে আমি আবার কচুর লতিটা চাপাবো। এই লতিগুলোকে আজকে আর সর্ষে পোস্ত দিয়ে নয়, বরং বানাবো চিংড়ি মাছ দিয়ে। বাড়িতে বেশ কিছু চিংড়ি মাছ ছিল, আর মাছগুলো যেহেতু সাইজে একটু বড় ছিল, তাই আমি যেটা করেছি মাছ বরাবর কয়েক টুকরো করে কেটে নিয়েছি। এতে যেটা হবে, ওই ছোট চিংড়ির ফিলটাও আসবে, তেমনি আবার নুন মিষ্টিও ভালো মতো ঢুকবে। কচুরলতি থেকে বেশ অনেকটাই জল গলেছে। এই পর্যায়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ, নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো। আগের দিনে যে বললাম কাঁচা লঙ্কা বাড়িতে এসেছে ঠিকই, তবে তাতে ঝালের ঝও নেই, তাই শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল বানাতে তরকারি ইউজ করতেই হয়। তো যাই হোক, চলুন সমস্ত মশলার সাথে ভালো করে এখন এটা কষা হতে থাক। এদিকে আমার মনে হচ্ছিল ডিম ফুলকপির ঝোলে একটু ঝোলটা বেশি হয়ে গিয়েছে, তাই আমি আর একটুখানি জাল দিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে চলুন ভাতটাও বসিয়ে দিই। গরম গরম ভাত নেবে গেলে, কাঞ্চনের স্নান হয়ে গেলে আজকে আমরা একসাথে খেতে বসবো। একদম ফ্রেশ কচুরলতি হলে সেটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজলেও ভালো হয় খেতে। তবে এগুলো তো ফ্রোজেন, দেখতেই পারছেন কেমন একটা শক্ত শক্ত হয়ে রয়েছে। যতই সিদ্ধ করি না কেন, কিছু কিছু কচুরলতি একেবারেই গলতে চায় না। আরও যেটা করি, স্প্যাচুলার শক্ত দিকটা দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দিই। তবে একটা ভালো জিনিস কি জানেন, এর একটা ভালো দিক রয়েছে, সেটা হলো এর থেকে না কখনোই গলা চুলকায় না। যাই হোক, গরম গরম খাবার নেবে গেল। তবে নামানোর সময় চারিদিকে খুব তেল ঝাল লেগে গিয়েছে, তো ওই কারণে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। ওইদিকে কাঞ্চন স্নানে গিয়েছে, ও বের হলে আমি আবার স্নানে যাব। আজকে ইচ্ছা আছে দুজনে একসাথে খেতে বসার, তবে শেষ অবধি জানি না কি হবে। রীতিমতোই মিহি এখনো জেগে রয়েছে, আর কিছুতেই ও শোবে না, কোলেই থাকবে। আসলে ছুটির দিন কাঞ্চন কি করে, যেহেতু মিহিকে অনেকক্ষণ ধরে কোলে নেয়, তো মিহি তখন আর নাপতে চায় না। আজকেও তাই হয়েছে। আর কাঞ্চনের স্নান যেহেতু আগেই হয়ে গিয়েছিল, তাই আমি বললাম, কাঞ্চন তুমি আগে খেতে বসো, আমি মিহিকে ধরি, তারপর না হয় আমি বসবো। আমার স্নান করার আগেই কাঞ্চনের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো স্নান সেরে আমি পুজো দিলাম, তারপর এখানে আবার আমার খাবারটা গুছিয়ে নিলাম। আজকে দুপুরে খাবার দাবার সিম্পল, তবে একদম জম্পেশ। তো চলুন গরম গরম ডিমের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।